ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন মিরপুর থানা বিএনপির 13 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সংগ্রামী সভাপতি, যিনি ছাত্রদল থেকে বেড়ে ওঠা, ইতিমধ্যে আমাদের শফিক ইসলাম ভাই বলেছেন 90-এর সেই গণঅভ্যুত্থানে সেই স্বৈরাচারের বিরুদ্ধে যিনি আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন এবং আমাদের মিরপুর থানা বিএনপি দীর্ঘদিন যিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির একজন বলিষ্ঠ নেতা হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। আপনাদের সকলের প্রিয় জনাব আবুল হোসেন আব্দুল আমাদের মাঝে উপস্থিত, যিনি আগামীতে আপনাদের এই ঢাকা 15 আসনের অভিভাবক হিসেবে আপনাদের সুখে দুঃখে সবসময় আপনাদের পাশে থাকবেন এবং যিনি ইতিমধ্যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় ইতিমধ্যে ধানের শীষ প্রতীক নিয়ে ত্রয়োদশ নির্বাচনে ইনশাআল্লাহ তিনি আপনাদের প্রতিনিধিত্ব করবেন। আমাদের সকলের প্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, যিনি ইতিমধ্যে ঢাকা 15 আসনকে প্রত্যেকটি ঘরে ঘরে পাড়া মহল্লায় মসজিদ মাদ্রাসায় বিভিন্নভাবে এলাকার ছোট বাচ্চা থেকে শুরু করে মুরব্বিয়ান পর্যন্ত তার নামটি পৌঁছে গেছে। আমাদের সকলের প্রিয় জনাব শফিকুল ইসলাম খান, নতুন যোগ হয়েছে খান, আমি এটা জানতাম না। শফিকুল ইসলাম খান মেট্রো, যেটি আমাদের ইতিমধ্যে সাধু ভাই বলেছেন। আশা করি ইনশাআল্লাহ শফিকুল ইসলাম মিল্টনের পাশে আপনারা আছেন, থাকবেন ইনশাআল্লাহ। আমরা ধানের শীষ প্রতীকে বিএনপির প্রতিনিধি হিসেবে আপনারা শফিকুল ইসলাম মিল্টনকে জয়যুক্ত করবেন, এই প্রত্যাশা আমি আপনাদের কাছে। আমাদের আরেকজন বিশেষ অতিথি, যিনি ইতিমধ্যে তার পরিচয় নতুন করে দেওয়ার পিছনে, যিনি 2018 সালে ওই স্বৈরাচারের রাতের অন্ধকারে যে নির্বাচন, যিনি ইতিমধ্যে জনতার এমপি হিসেবে পরিচিত, আমাদের মরহুম এস এ খালিদ সাহেবের সুযোগ্য সন্তান, সুযোগ্য উত্তরসূরি, যিনি ঢাকা 14 আসনকে দীর্ঘদিন ধরে লালন করছেন, পালন করছেন, যিনি সবসময় এই ঢাকা 14 আসনের প্রত্যেকটি নেতা কর্মীদের পাশে থেকে কাজ করে চলেছেন এবং প্রত্যেকটি সাধারণ মানুষের সুখে দুঃখে তিনি পাশে রয়েছেন। আমাদের সেই সকলের প্রিয় জনাব এসএসসি সাজু আমাদের মাঝে উপস্থিত। আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব এবিএম রাজ্জাক সাহেব উপস্থিত ছিলেন, তিনি একটি বিশেষ কাজে চলে গেছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য জনাব হাফিজুল হাসান শুভ্র। আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর জাসাসের সদস্য সচিব জনাব আনোয়ার হোসেন আনু। আমাদের মাঝে উপস্থিত আমাদের মিরপুর থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব হাজী আব্দুল মতিন। আমাদের মাঝে উপস্থিত মিরপুর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব দেলার হোসেন গুরু। আমাদের মাঝে উপস্থিত আমাদের
কাফরুল থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক জনাব আকরামুল হাসান আকরাম আমাদের মাঝে উপস্থিত। আমাদের এখানে তালেবায় রয়েছে আমাদের 4 নম্বর ওয়ার্ডের মেজবা ভাই, আমাদের হাবিব রয়েছে, দেওয়ান হাবিব, আমাদের এখানে জনিবে রয়েছে, রবি রয়েছে, আয়ুব রয়েছে, আমাদের তালেবায় কথা বলেছে, এবং আমাদের মেরপুর থানা যুব দলের সংগ্রামী আহ্বায়ক এবং যিনি আমাদের মণিপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি হিসেবে কাজ করছে আমাদের শাকিল মোল্লা, আমাদের পশ্চিম ছাত্র দলের সিনিয়র সহসভাপতি গোলাম মাওলা গোলাম সহ এখানে অনেক নেতৃবৃন্দ রয়েছেন। আমাদের আনসার ভাই রয়েছেন, জনি ভাই রয়েছে, আমাদের আন্টি আছে সেলিনা হাফিজ, আমাদের সোলেমান রয়েছে, আমাদের অনেক নেতৃবৃন্দ রয়েছেন এবং আমাদের আব্দুল ভাইয়ের 3 জন সুযোগ্য সন্তান যারা একসাথে আমি দেখেছি, তারা একসাথে এই দীর্ঘ এই আন্দোলন সংগ্রামে বাবার কারণে বা নিজের কারণে বারবার ওই স্বৈরাচারের কবলে নির্যাতিত হয়েছে। এবং আমাদের রাজীব, যার কথা না বললেই না, নাম না বলা পর্যন্ত তাকিয়ে থাকে, ওই নামটা বলে করলাম। আমার সকল উপস্থিত প্রিয় আমাদের বাসার ভাই রয়েছেন, আমাদের মিঠু রয়েছে, আমাদের স্বেচ্ছাসেবক নেতা নবী মোক্তার, যিনি আমার সাথে প্রথম আমি যখন জেল কেটেছিলাম আমার সাথে জেলে ছিলেন, এবং আমার সামনে উপবিষ্ট আমাদের ওয়াজুদ্দিন ভাই সহ, আলমগীর সাহেব সহ, এখানে অনেক আজগর স্যার রয়েছেন এখানে, এবং অনেক নেতৃবৃন্দ রয়েছেন, আমাদের আফজাল ভাই রয়েছেন। সবার দৃষ্টি আমার বিরুদ্ধে একটু নামটা বলে, যাই হোক সবার নাম বলতে গেলে সময় লাগবে, প্রিয় উপস্থিতি সবাইকে বুঝতে হবে। সবাই কাউ আমাদের মালিক হাজরা ভাই আছে, অনেকেই রয়েছে আমাদের প্রিয়। আমার এখানে একটি কথা আমি বলতে হয় বলার আগে, যে আমাদের ঢাকা 16, ঢাকা 15, ঢাকা 14 আসন হয়তো বা নাম আলাদা, কিন্তু আমাদের আত্মা সত্তা কিন্তু এক। এটা আপনাদের অলওয়েজ মাথায় রাখতে হবে। এবং আমার সেই প্রিয় নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট এই 13 নম্বর ওয়ার্ডের বিভিন্ন পদের নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, ইতিমধ্যে বক্তব্য দীর্ঘ সময় পার হয়ে চলে, পিছন থেকে বলছে সফল দাঁড়ায় গেছে, ভাই আমার নাম একটু বল। 11 নম্বর ওয়ার্ডের আফজাল ভাই আছে। মানে আমি গতকালকে আমাদের একটি যৌথ সভা হয়েছে, আমরা অনেকেই ম্যাক্সিমাম সবাই উপস্থিত ছিলেন, হয়তো বা কয়েকজন উপস্থিত ছিলেন না, তাদের জন্য ইতিমধ্যে একটি করে লাভ লেটার তৈরি হয়েছে, সেটা পেয়ে যাবেন আপনারা। এবং আশা করি ভবিষ্যতে কোনো কর্মসূচিতে চেষ্টা করবেন যাতে সবসময় উপস্থিত থাকতে পারেন। এক্সট্রিম কোনো অসুস্থ কিংবা মেজর কোনো ইস্যু ছাড়া আমরা এই ধরনের কোনো কর্মসূচি আমরা চেষ্টা করবো যাতে বাদ না পড়ে। প্রিয় উপস্থিতি, আমাদের ইতিমধ্যে প্রতিষ্ঠা বার্ষিকীর 31শে অগাস্ট আমাদের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে একটি আলোচনা সভা রয়েছে। সেখানে ইতিমধ্যে বলা হয়েছে আমাদের তেজগাঁ, হাতির ঝিল, আমাদের বাড্ডা, রামপুরা, শেরবাংলা, ওই অঞ্চলে তারা ওই আলোচনা সভায় ইনশাআল্লাহ যোগদান করবে। এবং আমাদের 1 তারিখে আমাদের যে প্রতিষ্ঠা বার্ষিকী এবং আমাদের মহান স্বাধীনতার ঘোষক, যার হাত ধরে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল, আমাদের সেই মহান নেতার মাজার জিয়ারত এবং আমাদের যে শ্রদ্ধাঞ্জলি জানানোর যে কর্মসূচি আমরা দিয়েছি সকাল 11টা, কিন্তু আপনারা সকলে 10টার ভিতরে থাকবেন। সেখানে ইনশাআল্লাহ নিজ নিজ ব্যানার নিয়ে, প্রত্যেকটি থানার ব্যানার নিয়ে আপনারা উপস্থিত হবে। আমরা সেখানে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে সেদিনের মতো আমরা প্রোগ্রাম শেষ করব। 2 তারিখ আমাদের পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি র্যালি হবে, এবং সেই র্যালিটি অবশ্যই এ যাবৎ দলের সেরা একটি র্যালি হতে হবে। বাংলাদেশের সকল জেলা উপজেলায় র্যালিগুলো অনুষ্ঠিত হবে, এবং আমরা ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি সহ অঙ্গ এবং সহযোগী সংগঠন সকলকে নিয়ে ইনশাআল্লাহ একটি শান্তিপূর্ণ র্যালির মাধ্যমে আমরা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করব। এবং আপনাদের জন্য আমি গতকালকে বলেছি, আবার বলছি, নতুন একটি কর্মসূচি আপনাদের জন্য রয়েছে।
সেটা হচ্ছে 6 সেপ্টেম্বর শনিবার। 6 সেপ্টেম্বর শনিবার আমরা ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের যৌথ উদ্যোগে আমাদের যে মহানগরের নেতৃবৃন্দ যারা আছেন, এই যে আমাদের দেখছেন না, আনোয়ার ভাই, আক্তার ভাই, ফাহিম, আর ওকে আতাউর চেয়ারম্যান, এরা ফুটবল খেলবে। কেমন লাগবে দেখতে আপনাদের? আলহামদুলিল্লাহ। আমরা সেইভাবে আমাদের চিফ গেস্ট থাকবেন আমাদের স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, এবং আমরা আশা করছি ইনশাআল্লাহ সেই কর্মসূচিটিও আমরা ইনশাআল্লাহ সফলভাবে শেষ করব। প্রিয় উপস্থিতি, দীর্ঘ 17 বছরের যে দুঃশাসন, যে দুর্বিষহ জীবন আপনারা পার করেছেন, এভাবে বসে আমরা গত 17 বছর কখনো মিছিল মিটিং কখনো কিছু করতে পারিনি। এভাবে যদি মিটিং করেছি, এতক্ষণে ধরেন সবাইকে ঘেরাও করে পুলিশ, ওই আজ্ঞাবহ স্বৈরাচারের বাহিনীরা সবাইকে অ্যারেস্ট করে নিয়ে যেত। আমরা দীর্ঘ 17 বছর কেউ সত্য কথা বলতে পারেননি, আপনারা স্বাধীনভাবে চলতে পারেননি, আপনাদের স্বাধীন মতামত দিতে পারেননি, আপনারা পরিচয় দিতে পারেননি। সত্যিকার অর্থে আমরা গত 17 বছর দুঃশাসন, যে দুর্বিষহ নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে যে আপনারা নিমজ্জিত ছিলেন, আপনাদের পরিবারগুলোর উপরে যেভাবে জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে, ভাষায় প্রকাশ করা যাবে না। এবং দীর্ঘ 17 বছরের আন্দোলনে আমরা আমাদের অনেক ভাইদেরকে হারিয়ে ফেলেছি, অনেকে গুম হয়েছে, অনেককে হত্যা করা হয়েছে, অনেকে বন্ধুত্ব বরণ করে অসহায় জীবন যাপন করছে। এবং গত 17 বছরের যে আন্দোলনের যে সফলতা, 24-এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যারা নেতৃবৃন্দ রয়েছে, এদেশের সাধারণ মানুষের যে আত্মত্যাগে আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছে, সেই আত্মত্যাগ সহ গত 17 বছরের ইতিহাসকে কখনোই আপনারা ভুলে যাবেন না। এই ইতিহাসকে আপনাদের মনে রাখতে হবে প্রিয় নেতৃবৃন্দ। এবং কেন মনে রাখবেন? মনে রাখার উদ্দেশ্য হচ্ছে, ওই যে গত 17 বছর এই স্বৈরাচার আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের উপরে যেভাবে জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে, যেভাবে আওয়ামীকরণ করেছে, যেভাবে দলীয়করণ করেছে, যেভাবে বিভিন্ন জায়গায় গিয়ে প্রভাব বিস্তার করেছে, বলেছে আমি কি বলেছে, আওয়ামী লীগের অমুক নেতা, বড় নেতা যা বলবে তাই করতে হবে, বলেছেন এরকম ভাই? সবার কাছে গিয়ে বলেছে। এবং রাস্তায় রাস্তায় সাধারণ মানুষ কেউ ঠিক মতো হাঁটতেও পারতো না, তাদের এই প্রভাব বিস্তারের কারণে সত্য কথা বলতে পারতো না। কিন্তু প্রিয় নেতৃবৃন্দ, ওই আওয়ামী লীগ যা করেছে, আপনারা কি সেরকম কিছু করবেন? আপনাদের কিন্তু এটা করা চলবে না। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় সাধারণ মানুষের পক্ষে কথা বলেছে, এদেশের জনগণের পক্ষে কথা বলেছে। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার মিথ্যা মামলায় তারা অন্তরীণ অবস্থায় ছিলেন। তিনি কিন্তু ওই স্বৈরাচারের সাথে আপোষ করেননি। তিনি বাংলাদেশের মানুষের পক্ষে, গণতন্ত্রের পক্ষে আপোষী নেত্রী হিসেবে দাঁড়িয়েছিলেন। সেটা শুধু একমাত্র বাংলাদেশের জনগণের জন্য। এবং আমাদের যে নেত্রীর যে ত্যাগ, আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ অনেক বছর ধরে তিনি প্রবাসে অবস্থান করছেন, এবং সেই প্রবাস থেকে তিনি বাংলাদেশের প্রত্যেকটি তৃণমূল পর্যায়ের নেতা কর্মী থেকে শুরু করে এদেশের সাধারণ মানুষকে উজ্জীবিত করে, সুসংগঠিত করে দীর্ঘ 17 বছরের যে আন্দোলনের যে সফলতা হিসেবে আমরা 24-এর গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানের মূল রূপকার ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবং তার এক দফা দাবি, কারণ আমি সহ এখানে আমার অনেক নেতৃবৃন্দরা রয়েছে, আমরা তার জ্বলন্ত প্রমাণ। আমরা তার সাথে বারংবার কথা বলেছি, আলোচনা করেছি। যখন কোটা বিরোধী আন্দোলন থেকে স্বৈরাচার শেখ হাসিনার পতনের এক দফা দাবি দেওয়া হয়েছে,
সেই পতনের এক দফা দাবি দিয়েছিলেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এই যে দীর্ঘ ইতিহাস, ওই আওয়ামী যা করেছে, আপনারা দয়া করে এই ধরনের কোন বাংলাদেশের মানুষের উপরে প্রভাব বিস্তার করার চেষ্টা করবেন না। কারণ আপনাদের মাথায় রাখতে হবে, আপনাদের অন্তরে বিশ্বাস করতে হবে যে আজকে আমরা যে দলটি করছি এর প্রতিষ্ঠাতাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার বাংলাদেশকে নিয়ে যে তার চিন্তা ভাবনা, তিনি আধুনিক বাংলাদেশ হিসেবে তিনি যেভাবে স্বল্প সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে সেটাকে সফল করেছিলেন, তিনি যেভাবে যুদ্ধ বিধ্বস্ত জরাজীর্ণ একটি বাংলাদেশকে আধুনিক বাংলাদেশে রূপান্তর করেছিলেন, তিনি যেভাবে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন, তিনি যেভাবে শিল্প, বাণিজ্য, জনশক্তি, গার্মেন্টস শিল্প থেকে শুরু করে কৃষিতে বিপ্লব ঘটিয়েছিলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করেছিলেন, আমরা সেই মহান নেতা দল করি। আমরা কখনই কোনো ভুল কাজ করতে পারি না। তারপরও কেউ যদি অতি উৎসাহী হয়ে ভুল করে ফেলে, আমরা তার বিরুদ্ধে কিন্তু সাথে সাথে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি, তার বিরুদ্ধে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নিচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা দীর্ঘ 17 বছর এদেশের সাধারণ মানুষের যে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য রাজপথে লড়াই করেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমাদের রক্ত ঝরেছে প্রতিটি রাজপথের কোনায় কোনায়। আজকে আমরা যদি ওই স্বৈরাচারের মতো কোনো ভুল করি, তাহলে ওই সাধারণ মানুষ যাদের আত্মত্যাগে, যাদের শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, তারা আমাদেরকে ধিক্কার দিবে, তারা আমাদেরকে লজ্জিত করবে। এই ভুল করা যাবে না। প্রিয় নেতৃবৃন্দ, আগামী ফেব্রুয়ারিতে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, যে নির্বাচনে গত 15 বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ ভোট দিতে চায় এবং প্রত্যেকটি ভোটের মুহূর্ত হবে একটি ঈদের দিনের মতো উৎসব মতো। সেই পরিবেশটি আপনাদেরকে তৈরি করতে হবে এবং আপনারা কিভাবে করবেন? আপনাদের ওই সাধারণ মানুষের সাথে মিশে যেতে হবে, তাদের সাথে পরামর্শ করতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, তাদের নিজ নিজ এলাকায় কি কি সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো শুনতে হবে। সেই সমস্যাগুলো শুনে বসে থাকলে চলবে না, সেই সমস্যাগুলো শুনে তাৎক্ষণিকভাবে যেটা আপনার সামর্থ্যের ভিতরে সম্ভব সেই সমস্যাগুলো সমাধান করতে হবে। আর যেটা পারবেন না সেটা তাদের কাছে ওয়াদা করবে যে ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে ধানের শীষের প্রতীক নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচিত হলে, সরকার গঠন করলে আপনাদের সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। এইভাবে আপনারা ওয়াদা করবেন, কারণ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ওই আওয়ামী লীগ অন্যায় করেছে, অবিচার করেছে, কিন্তু আমাদের প্রত্যেকটি কথা এবং কাজের সর্বোচ্চ মিল থাকবে। আমরা সর্বোচ্চ ভাবে ওই সাধারণ মানুষগুলোর জন্য আমরা রাজনীতি করি, ওই সাধারণ মানুষগুলোর উন্নয়নের জন্য, কল্যাণের জন্য আমরা রাজনীতি করি। সেটা কিন্তু আপনাদের মাধ্যমে ওই সাধারণ মানুষের কাছে যেতে হবে। আপনারা সাধারণ মানুষের ভিতরে মিশে যাবেন। আপনারা কখনোই বুঝতে দিবেন না যে আপনারা বিএনপির অমুক নেতা তমুক নেতা। আপনারা বিএনপির পরিচয় দেওয়া দরকার নাই। আপনারা সাধারণ মানুষ হিসেবে আপনারা তাদের সাথে পরিচিত হবেন। তাহলে মানুষের যে চিন্তাধারা যে আওয়ামী লীগের সাথে বিএনপির পার্থক্যটা কোথায়, তখন ওই সাধারণ মানুষ অনুধাবন করতে পারবে। এবং আপনারা সবসময় ওই যে মানুষটার যে সমস্যা রয়েছে সেই সমস্যা নিজের সমস্যা মনে করে সমাধান করবে। আমরা এমন নেতা দেখতে চাই যারা ওই সাধারণ মানুষের সমস্যা নিজের সমস্যা মনে করে সমাধান করবে। আমরা এমন নেতাকে কখনোই প্রশ্রয় দিব না
এমন নেতাকে কখনোই আমাদের দলে অন্তর্ভুক্ত করব না যারা ওই সাধারণ মানুষের সমস্যাকে নিজের সমস্যা মনে করে না। তাই আসুন আমরা আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনকে সফলভাবে সুন্দরভাবে প্রত্যেকটি আসনে ধানের শীষ প্রতীক নিয়ে আমরা যাতে সাফল্য অর্জন করতে পারি, এই জন্য আপনাদের সবার আগে কাজ ওই সাধারণ মানুষগুলোর কাছে যাওয়া।